নমস্কার। এবার আজকের টপিক ভারতবর্ষের সমভূমি অঞ্চল, বৃহৎ সমভূমি অঞ্চল। এবং যে সমভূমি অঞ্চলকে বলা হয় ভারতবর্ষের প্রাণ। এই সমভূমি অঞ্চল জুড়েই রয়েছে ভারতবর্ষের সবথেকে বৃহত্তম জনবসতি অঞ্চল। এই সমভূমি অঞ্চলেই আমাদের ভারতবর্ষের বড় বড় প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল এবং আজও অনেক পুরাতন শহর এই সমভূমি অঞ্চলে কিন্তু রয়েছে। এবং এই সমভূমি অঞ্চলের মধ্যেই আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি অবস্থান করছে। তাহলে দেখে নেওয়া যাক আমাদের ভারতবর্ষের সমভূমি অঞ্চল কিভাবে উৎপত্তি হয়েছে, এই সমভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ কী কী রয়েছে এবং এই সমভূমি অঞ্চলের গুরুত্ব কোথায়, এবং এই সমভূমি অঞ্চল থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষায় কী কী প্রশ্ন আসে। বোঝা গেল? তাহলে এই সমভূমি অঞ্চল, তাহলে হিমালয় পর্বতমালার ঠিক নিচের দিকে রয়েছে সমভূমি অঞ্চল এবং বলা যেতে পারে উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চল এবং উত্তরে হিমালয় পর্বতমালার মাঝখানে রয়েছে বৃহৎ সমভূমি অঞ্চল। সেই বৃহৎ সমভূমি অঞ্চলের উৎপত্তি হিমালয় পর্বতমালার উৎপত্তির পরে পরে তৈরি হয়েছে। কেমনভাবে তৈরি হয়েছে এইটা বুঝতে গেলে আমাদের ভারতবর্ষের পাত সংস্থান তত্ত্ব বুঝতে হবে। ইন্দো অস্ট্রেলিয়ান পাত এবং উত্তরে ইউরেশিয়া পাত, দুটো পাত যখন পরস্পরের সামনাসামনি আসে তখন ইন্দো অস্ট্রেলিয়ান পাতটা ইউরেশিয়া পাতের নিচে প্রবেশ করে। তার পরবর্তীকালে কিন্তু হিমালয় পর্বতমালার উৎপত্তি হয়েছে। এবার এই সেই হিমালয় পর্বতমালা থেকে সিন্ধু নদী, গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী এবং সেই নদীর বিভিন্ন উপনদী, শাখা নদী, এদের পলি বালি মৃত্তিকা সঞ্চিত হয়ে অনেক যুগ ধরে ধরে এই বৃহৎ সমভূমি অঞ্চল তৈরি হয়েছে। অবভিয়াসলি এই পলি বালি মৃত্তিকা জমি তৈরি হয়েছে বলে এই সমভূমি অঞ্চল উর্বর এবং এই সমভূমি অঞ্চল চাষবাসে খুবই উপযুক্ত হয়েছে। এই সমভূমি অঞ্চলকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে রাজস্থান সমভূমি, যে রাজস্থান যেখানে মরুভূমি, এটা রাজস্থান সমভূমি। সিন্ধু সমভূমি, গাঙ্গেয় সমভূমি। আর একটা সমভূমি রয়েছে আসামের সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল নামে পরিচিত। বোঝা গেল? তাহলে এই সমভূমি অঞ্চলের মধ্যে আমাদের কোন কোন রাজ্যগুলো পড়ে যাচ্ছে? এই সমভূমি অঞ্চলের মধ্যে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর এদিকে আসাম এবং বাংলাদেশ, যেহেতু আমাদের দেশের মধ্যে অন্তর্গত নয়, বাংলাদেশও কিন্তু এই সমভূমির মধ্যে কিন্তু অবস্থান করছে। তাহলে এই সমভূমি অঞ্চলকে মোটামুটি চারটা ভাগে যে ভাগ করা হয়েছে, এই সমভূমির প্রথম ভাগটা হচ্ছে আমাদের, আমি পড়াচ্ছি রাজস্থান সমভূমি। এই রাজস্থান সমভূমি থেকে অনেকগুলো এখান থেকে শর্ট প্রশ্ন আসে। কি কি শর্ট প্রশ্ন আসে একবার বুঝে নিতে হবে। তাহলে ভারতবর্ষের তোমার উত্তর পশ্চিম দিকে রয়েছে রাজস্থান সমভূমি। ঠিক এই জায়গাটার ক্ষেত্রে রয়েছে রাজস্থান সমভূমি। এই রাজস্থান সমভূমির কেন রাজস্থান মরুভূমি উৎপত্তি কেন হয়েছে তার একটু ভৌগোলিকগত কারণ আছে। এই রাজস্থান সমভূমি গুজরাটের কাছাকাছি অঞ্চল থেকে দিল্লির প্রায় অংশ পর্যন্ত আরাবল্লী পর্বতমালা রয়েছে। আরাবল্লী পর্বতমালা ঠিক হচ্ছে তোমার কোনাকুনি ভাবে রয়েছে। এই আরাবল্লী পর্বতমালা থাকার জন্য আমাদের এই রাজস্থান মরুভূমি অনেক অংশ উৎপত্তি হয়েছে। তার কারণটা কি? যখন আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটা শাখা, আরব সাগরীয় শাখা, এই বরাবর কিন্তু প্রবেশ করছে, তখন কিন্তু আরাবল্লী পর্বতের পাশ দিয়ে চলে যাচ্ছে, তার ফলে এই অংশটা কিন্তু বৃষ্টিপাত হয় না। আর একটা কারণ আছে, যখন বঙ্গোপসাগরীয় শাখা বৃষ্টিপাত ঘটাতে পশ্চিম দিকে যাচ্ছে, তখন জলীয় বাষ্পের অভাবে কিন্তু এই অঞ্চলটা বৃষ্টিপাত হয় না, সেজন্য এই অঞ্চলটা মরুভূমি উৎপত্তি হয়েছে। বোঝা গেল? সেই রাজস্থান সমভূমিকে এখানে কয়েকটা ভাগে আবার ভাগ করা হয়েছে। রাজস্থান সমভূমি তাহলে একেবারে পূর্বে রয়েছে তোমার গুজরাট থেকে একদম দিল্লির কাছাকাছি অংশ পর্যন্ত ভারতবর্ষের প্রাচীন ভূমিল পর্বতমালা, যেটা হচ্ছে আরাবল্লী পর্বতমালা। ভারতবর্ষের প্রাচীন ভূমিল পর্বতমালা, এটাও শর্ট প্রশ্ন করতে পারে এবং এটা একটা ক্ষয়জাত পর্বতমালা। আরাবল্লী পর্বতমালার
একেবারে পশ্চিমে এবং বলা যেতে পারে রাজস্থান সমভূমির পূর্বে বালিযুক্ত যে সমভূমি তার নামটা হচ্ছে বাগার, আরাবল্লী পর্বতমালার পশ্চিমে। তারপর বাগারের আরো পশ্চিমে সেটা হচ্ছে রোহি। এই রোহি অঞ্চলটা কিভাবে উৎপত্তি হয়েছে? এই রোহি অঞ্চলটা আরাবল্লী পর্বত থেকে ছোট ছোট নদী পলিবালি জমে উর্বর পলিযুক্ত জমে এই রোহিটা উৎপত্তি হয়েছে। সেই জন্য রোহিটা একটা উর্বর প্লাবনভূমি। এই অঞ্চলটায় চাষাবাদ হয় রোহিতে। রোহি পশ্চিমে রয়েছে থালির আরো পশ্চিমে রয়েছে হামাদার আরো পশ্চিমে রয়েছে মরুস্থলী, একদম মরুস্থলী, মানে এখানে টেম্পারেচার প্রচুর বেশি এবং বালি থাকে। বোঝা গেল? তাহলে রাজস্থান সমভূমিকে এই 1 2 3 4 5টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি বললাম? বাগারের পশ্চিমে রয়েছে রোহি, যেটা আরাবল্লী পর্বতের ছোট ছোট নদী পলিবালি জমি তৈরি হয়েছে। রোহির পশ্চিমে রয়েছে থালির পশ্চিমে রয়েছে হামাদার পশ্চিমে রয়েছে মরুস্থলী। আর কি কি এখান থেকে প্রশ্ন করে? এখান থেকে প্রশ্ন করে ধিয়ানটা অন্যতম জিনিস। কি? রাজস্থানের চলমান বালিয়াড়িকে বলা হয় ধিয়ান। রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধিয়ান বলা হয়। ধান কি? ধান হচ্ছে রাজস্থানে তোমার জলের ছোটখাটো হ্রদগুলোকে ধান বলা হয়। বোঝা গেল? তাহলে এখান থেকে এই রাজস্থান সমভূমি থেকে পুরো বলে দিলাম। বোঝা গেছে? রাজস্থান সমভূমিতে আর একটা নদী রয়েছে যেটা প্রশ্ন করে, যে ভারতবর্ষের একটা আন্তর্জাতিক নদীর নাম, সেটা হচ্ছে লুনি। সেটা রাজস্থান সমভূমির মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। বোঝা গেছে? এবার রাজস্থান সমভূমি পরে যেই সমভূমিটা রয়েছে সেটা হচ্ছে সিন্ধু সমভূমি। উৎপত্তিটা কি হয়েছে? সিন্ধু সমভূমি, এখানে সিন্ধু নদী যে প্রবাহিত হয়ে বেশিরভাগ অংশটা পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে করাচির কাছে মোহনা পতিত হয়েছে আরব সাগরে। যে সিন্ধুর যে 5টা উপনদী রয়েছে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সেই উপনদীর পলিবালি জমে এই সিন্ধু সমভূমির উৎপত্তি হয়েছে। এবং দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা কি বলি? দোয়াব। এখানে পঞ্চদোয়াব, পাঞ্জাব কথাটির উৎপত্তি এই পঞ্চদোয়াব থেকেই উৎপত্তি হয়েছে। বোঝা গেল? এই সিন্ধু সমভূমি থেকে কতগুলো আবার এখানে শর্ট প্রশ্ন করে। যেমন শর্ট প্রশ্ন করে সিন্ধু সমভূমি যে পঞ্চদোয়াব, এখান থেকে বেট কাকে বলে, ধায়া কাকে বলে, খোস বা চোস কাকে বলে? বেট হচ্ছে পাঞ্জাবে নবীন পলিযুক্ত অঞ্চলকে বেট বলা হয়। পাঞ্জাবে নবীন পলিযুক্ত অঞ্চলকে বেট, এবং ধায়া পাঞ্জাবে প্রাচীন পলিযুক্ত মাটিকে ধায়া বলা হয়। অবভিয়াসলি নদী তীরবর্তী অঞ্চলে যে নবীন পলি মাটি থাকবে সেটা বেট, এবং নদী থেকে দূরবর্তী সেটা পাঞ্জাবের ক্ষেত্রে শুধুমাত্র সেটা ধায়া বলা হয়। আর এখানে পাঞ্জাব বা হরিয়ানাতে ক্ষয়প্রাপ্ত যে ভূমিভাগ সেটা হচ্ছে খোস বা চোস। তাহলে এখান থেকে 3টে প্রশ্ন কিন্তু আসতে পারে, বেট, ধায়া, খোস বা চোস। বোঝা গেল? আচ্ছা, সিন্ধু সমভূমি হলো। এবার সিন্ধু সমভূমি পরে রয়েছে আমাদের গাঙ্গেয় সমভূমি, যেটা হচ্ছে সবথেকে আমাদের এই সমভূমির মধ্যে যেটা সবথেকে বৃহত্তম পার্ট হচ্ছে গাঙ্গেয় সমভূমি। গঙ্গা নদীর অববাহিকা যেরকম আমাদের ভারতবর্ষের সবথেকে বৃহত্তম অববাহিকা, সেরকম গাঙ্গেয় সমভূমি রয়েছে। এই গাঙ্গেয় সমভূমির মধ্যে কোন কোন রাজ্য পড়ছে? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। বোঝা গেল? উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ এই গাঙ্গেয় সমভূমি। এই গাঙ্গেয় সমভূমিকে আবার 3 ভাগে ভাগ করা হয়: উচ্চগঙ্গা, মধ্যগঙ্গা, নিম্নগঙ্গা। নিম্নগঙ্গা আমাদের পশ্চিমবঙ্গটা অবস্থান করছে, মধ্যগঙ্গা বিহার এবং উত্তরপ্রদেশের কিছু অংশ, উচ্চগঙ্গা উত্তরপ্রদেশ থেকে উপরের অংশগুলো পড়ছে উচ্চগঙ্গা। এই গাঙ্গেয় সমভূমি থেকে এখান থেকে কোন কোন শর্ট প্রশ্নগুলো আসে? এখান থেকে আবার আসে ভাবর কি, তোরাই, খাদার, ভাঙ্গার, ভুর। ভাবর এবং তোরাইটা একটু বুঝতে গেলে, যখন একটা প্রথম পার্বত্য অঞ্চল থেকে নদীগুলো এসে যখন হঠাৎ ভাবে তখন মালভূমি অঞ্চলে বা সমভূমি অঞ্চলে পতিত হয়, তখন পার্বত্য অঞ্চল থেকে বহন বাহিত করে আনা নুড়ি কাপড় বড় বড় বালিগুলো যে পর্বতের পাদদেশে এসে জমা করছে, সেটাকে আমরা বলছি ভাবর। এবং ভাবরের পরবর্তীকালে যে ছোট ছোট নুড়ি কাকড় বালিগুলো জমা হচ্ছে সেটাকে কিন্তু বলা হয় তোরাই। সেজন্য ভাবরের নুড়ি কাকড় বালির আয়তনগুলো বেশি
এবং তোরাইয়ের আয়তনগুলো কম। তোরাই কথার অর্থ হচ্ছে তোরাই ডুয়ার্স, যেরকম তোরাই কথার অর্থ হচ্ছে আর্দ্র বা স্যাঁতসেঁতে যেগুলো রয়েছে, সেখানেও কিন্তু তোরাই অঞ্চল রয়েছে। তাহলে ভাবরের পরবর্তী অংশ হচ্ছে তোরাই। বোঝা গেল? ভাবর এবং তোরাই এই জিনিসগুলো খুব গুলিয়ে যায়। ভাবর, তোরাই, ভাঙার, খাদার, ভুর, এই জিনিসগুলো পাঁচটা জিনিস রয়েছে। বোঝা গেছে? তাহলে ভাবর তোরাই জিনিসটা। আর খাদার ভাঙারটা কি? যেটা গাঙ্গেয় সমভূমিতে নদীর তীরবর্তী অর্থাৎ নদীর কাছাকাছি যে পলি বালিগুলো, উর্বর পলি বালি, সেটা হচ্ছে তোমার খাদার, এবং নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটি, সেটা হচ্ছে ভাঙার। বোঝা গেছে? আর ভুর অঞ্চলটা কি? ভুর হচ্ছে এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলের যেগুলো লবণাক্ত মাটি রয়েছে সেগুলোকে ভুর বলা হয়। গাঙ্গেয় সমভূমি অঞ্চলের লবণাক্ত মাটিকে ভুর বলা হয়। বোঝা গেছে? তাহলে এই গাঙ্গেয় সমভূমি হয়ে গেল। এবার তোমাদের আরেকটা অঞ্চল রয়েছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে ভুর, হচ্ছে লবণাক্ত নয়, ভুর হচ্ছে তোমার পশ্চিমের ছোট বালিয়াড়ি গুলিকে ভুর বলা হয়। পশ্চিমাংশে এই গাঙ্গেয় সমভূমির পশ্চিমাংশে ছোট ছোট বালিয়াড়ি অংশগুলোকে ভুর বলা হয়। এখানে লবণাক্ত মাটিটা রয়েছে, লবণাক্ত মাটি আলাদা নামে পরিচিত আছে। আচ্ছা, এরপরে তাহলে আরেকটা সমভূমি বাকি থাকছে। কি সমভূমি? এরপরে হচ্ছে তোমার আসামের সমভূমি। আসামের সমভূমির মধ্যে আসামের সমভূমির মধ্যে যে নদীটা প্রবাহিত হয়েছে, ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে। সেই ব্রহ্মপুত্র নদের পলিবাড়ি জমে যে সমভূমি তৈরি হয়েছে সেটা হচ্ছে অসমের সমভূমি। এই অসমের সমভূমি থেকে যেখানে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি পড়ে, এখানে ব্রহ্মপুত্র নদের মধ্যে রয়েছে যে একটা নদী চর, যেটা হচ্ছে মাজুলি। সেই নদী চর মাজুলি, সেটা এশিয়া তথা ভারতবর্ষের সব থেকে বৃহত্তম নদী চর, যেটা হচ্ছে এই আসামের সমভূমির মধ্যে রয়েছে। বোঝা গেছে? এখান থেকে এই প্রশ্নগুলোই আসতে পারে। বোঝা গেল?